বাংলার রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটা কথা খুব প্রচলিত ছিল, তৃণমূল কংগ্রেস মানে এক নেত্রী, এক নির্দেশ, এক লাইন। দলীয় শৃঙ্খলা ছিল এই দলের সবচেয়ে বড় শক্তি। প্রকাশ্যে মতভেদ থাকলেও তা খুব কমই সামনে আসত। নেতারা বিতর্কে জড়ালেও দলের বাকিরা ঢাল হয়ে দাঁড়াতেন। রাজনৈতিক সংকটকে পারিবারিক সমস্যার মতো সামাল দেওয়ার একটা সংস্কৃতি ছিল ঘাসফুল শিবিরে। কিন্তু সময় বদলাচ্ছে, আর ক্ষমতার সমীকরণ বদলালেই রাজনীতির ভাষাও বদলে যায়। সেই বদলের সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হয়তো এবার দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বিতর্ক নিয়ে প্রশ্ন উঠতেই ফিরহাদের জবাব, আমি কারো ইজারা নিইনি। তারপর আরও স্পষ্ট করে বললেন, ওর পার্সোনাল ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। রাজনীতিতে অনেক সময় একটা বাক্যই গোটা পরিস্থিতির প্রতীক হয়ে ওঠে। ফিরহাদের এই মন্তব্য ঠিক তেমনই, কারণ এটা শুধুই প্রশাসনিক ব্যাখ্যা নয়, এটা রাজনৈতিক দূরত্বের ভাষা। বাংলার রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এই নিয়ে। ফিরহাদ কি শুধুই নিজের প্রশাসনিক সীমার কথা বললেন, নাকি তিনি বুঝিয়ে দিলেন যে তৃণমূলের অন্দরে এখন সবাই আর সবার দায় নিতে প্রস্তুত নন? অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই তৃণমূলের সবচেয়ে শক্তিশালী মুখগুলোর মধ্যে অন্যতম। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনের বড় অংশ তার নিয়ন্ত্রণে। যুব নেতৃত্ব, নির্বাচনী কৌশল, জেলা সংগঠন, সর্বত্র তার প্রভাব স্পষ্ট। অনেকের মতে ভবিষ্যতের তৃণমূলের মুখ হিসেবেও তাকে তুলে ধরা হচ্ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে সম্পত্তি বিতর্ক নিয়ে বিরোধীদের আক্রমণ তীব্র হয়েছে। আর ঠিক সেই সময় ফিরহাদের এই মন্তব্য রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তৃণমূলের পুরনো সংস্কৃতিতে সাধারণত এমন পরিস্থিতিতে নেতারা প্রকাশ্যে একে অপরকে রক্ষা করতেন। ষড়যন্ত্র, রাজনৈতিক প্রতিহিংসা, বিরোধীদের চক্রান্ত, এই শব্দগুলোই বেশি শোনা যেত। কিন্তু এবার ছবিটা একটু আলাদা। ফিরহাদ হাকিম বললেন, তিনি স্রেফ নীতি নির্ধারক। কোন নোটিশ যাবে, কোন সেকশনে মামলা হবে, সেটা নাকি তার এখতিয়ারের মধ্যে পড়ে না। তিনি জানেনও না। শুনতে খুবই নিরীহ প্রশাসনিক বক্তব্য, কিন্তু রাজনীতির মানুষ জানেন কখনো কখনো সবচেয়ে বড় কথা বার্তাগুলোই সবচেয়ে নিরীহ ভাষায় বলা হয়। কারণ বাংলার মানুষ এতটাই রাজনৈতিকভাবে সচেতন যে তারা বুঝতে পারেন কলকাতা পৌর নিগমের এত বড় বিতর্ক নিয়ে মেয়র পুরোপুরি অন্ধকারে ছিলেন, এটাই বিশ্বাস করা কঠিন। তাহলে কেন এত দূরত্ব? এখানে উঠে আসছে সার্ভাইভাল পলিটিক্সের প্রশ্ন। দীর্ঘদিন ক্ষমতায় থাকা যে কোনো দলে একটা সময় পরে নেতারা ভবিষ্যতের হিসেব কষতে শুরু করেন। কে কোথায় দাঁড়াবেন, কোন গোষ্ঠী শক্তিশালী হবে, কার বিরুদ্ধে তদন্ত বাড়তে পারে, কার রাজনৈতিক ওজন কমতে পারে, এইসব হিসেব নীরবে চলতেই থাকে। তৃণমূল এখন ঠিক সেই পর্যায়ে দাঁড়িয়ে আছে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। ফিরহাদ হাকিমের সেই মন্তব্য শুনব। স্পষ্টভাবে বলতে চাই যে এই ব্যাপারের সাথে আমার কোনো নলেজ নেই, আর থাকার কথাও নয়। কেএমসি বিল্ডিং ডিপার্টমেন্ট কাকে নোটিশ দেবে, কাকে দেবে না, কোন নোটিশে কি সেকশন, এটা আমাদের পলিসি ম্যাটার নয়। আর এটার সাথে আমার থাকা আমার এখতিয়ারের মধ্যে নেই, আর আমি এই ব্যাপারে কোনো ওয়াকিবহল নেই। এই পুরো ঘটনাটায় আমার কোনো ওয়াকিবহল নেই বা আমার কোনো জানাও নেই। এইটুকুই আমার বাংলাটা শেষ করে নেই। মেয়রকে জানানোর কথাই না। তার কারণ হচ্ছে নোটিশটা হচ্ছে বিল্ডিং ডিপার্টমেন্ট, কোন বিল্ডিং হচ্ছে না হচ্ছে রেগুলার ইয়ে করা, মনিটরিং করা, সেই বিল্ডিং এর যে রক্ষণাবেক্ষণ, যত বিল্ডিং হচ্ছে কলকাতায় মেয়রের এটা আমাকে জানানো হয়নি বা এটা আমার জানানোর কথা নয়। নাম ছিল সেই একটা তালিকা ঢুকছিল, পাশাপাশি বড় 9 থেকে কয়েকটি বিল্ডিং এর জন্য নোটিশ পাঠানো হয়েছে। এই দুটো বিষয় তো আলাদা, এটা একটুখানি বলে।
আমার মতে যে তালিকা যেটা আছে সেটা আপনারা নিজেরা একটু ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে কার আছে অ্যাকচুয়াল সেটা কে সেটা সেটা কে সেটা আমার মনে হয় যে আপনারা নিজেরা একটু ভেরিফাই করে নিন। দেখুন আমি ওনার পার্সোনাল ব্যাপারে আমি কথা বলতে পারবো না, কারণ আমি কোনো ইজারা নিইনি। আমার কেএমসি রুলসটা বলার দরকার ছিল, আপনাদের জানিয়ে দিলাম। একটাই খালি মানে যে ওনাদেরকে যে 17টা নোটিশ যেটা বেরিয়েছে আর কি, সেই নোটিশটা কি পাঠানো হয়েছে কি হয় মানে এটা আমার জানা নেই, আমি বারবার তো বলছি এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার জানাও নেই। আপনি কি জানতে চাইবেন মানে মেয়র হিসাবে কি জানতে চাইবেন? এটা আমার জানার এও নেই, এখতিয়ার নেই। আমি যখন মেটিয়াপুর যে বিল্ডিং পড়ে গেছিল তখনই আপনাদের বলেছিলাম যে কোনো ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ বা ইলেকটেড যারা হয় তারা পলিসি তৈরি করে। এক্সিকিউটিভ যে কাজটা সে এক্সিকিউটিভ কাজটা এই কাজটা কমিশনের আন্ডারে হয়, এটাই কেএমসি অ্যাক্ট। সুতরাং এই ব্যাপারে আমাদের এই রেগুলার ডে টু ডে কাজ, নোটিশ, স্টপেজ অফ ইলিগাল বিল্ডিং, নতুন বিল্ডিং স্যাংশন দেওয়া, এইটার মধ্যে জনপ্রতিনিধিরা থাকতে পারে না। যেরকম আমি এমএলএ হিসেবে, কুণাল এমএলএ হিসেবে কাকে জিএসটি নাম্বার দেওয়া হবে না হবে আমরা দেখি, বা যারা এমপি কে ইনকাম ট্যাক্স দিচ্ছে না দিচ্ছে সেটা কি এমপি দেখে? ঠিক সেইভাবে এটাও আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। প্রসঙ্গত কামাত স্ট্রিটের সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য শুধু রাজনৈতিক আক্রমণ ছিল না, ছিল স্পষ্ট ক্ষমতার বার্তা। তিনি শুধু বিরোধীদের সমালোচনা করেননি, সরাসরি সম্পত্তির হিসেব সামনে এনে জানিয়েছেন আইন মেনে হাজতবাস করানো হবে। অভিষেক ব্যানার্জির পাশাপাশি আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সম্পত্তির সংখ্যাও প্রকাশ্যে তুলে ধরেছেন তিনি। এই ধরনের বক্তব্য বাংলার রাজনীতিতে নতুন নয়, কিন্তু এবার এর রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। শুভেন্দু অধিকারীর বার্তা কি শুনব। और केएमसी का कमिश्नर को बताया 4 नाम लेकर, बताओ 4 नाम। हाँ, सुनना चाहता है ना? एक बेलेघाटा का राजू नस्कर 18 प्रॉपर्टी, दूसरा कौसबा का सोना पप्पू 24 प्रॉपर्टी, तीसरा भातीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। और चौथा नाम सुनना चाहता है? जावेद खान का बेटा 90 प्रॉपर्टी। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।